প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং পরিবার পরিজন সবাইকে নিয়ে তোমরা ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ একরাম হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। গত ক্লাসগুলোতে আমি তোমাদের পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ছিল পরাবৃত্তকে আমরা চিনতে পারি কিনা, পরাবৃত্তের বিভিন্ন প্রকারভেদ এবং পরাবৃত্তের বিভিন্ন অংশগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা কিছু সূত্র শিখেছিলাম। আমরা সেই ধারাবাহিকতা ক্রমে আজকে আমরা কিছু অঙ্ক করতে চাই। পরাবৃত্তের ওই সূত্রগুলো রিলেটেড আমাদের সূত্রগুলো মনে আছে কিনা সেগুলো আমরা একটু যাচাই করে নিতে পারবো, যে আমরা একটা অঙ্ক নিয়ে ক্লাসের আলোচনাটা শুরু করতে চাচ্ছি। তোমরা যারা ক্লাসে আছো তারা তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইটি সাথে নিয়ে কণিক অধ্যায়টি বের করে, কণিকের পরাবৃত্তর অংশটুকু বের করে তোমরা একটু ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করো। আশা করছি আজকের ক্লাসটা থেকে তোমরা অনেক উপকৃত হবে। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ক্লাস কার্যক্রমটা, তাহলে হয়তো তোমাদের সেটা অনেক কাজে দিবে। আর কথা না বাড়িয়ে আমরা একটু চলে যাই ক্লাসের দিকে। আমরা অঙ্ক একটু যদি আমরা বোর্ডের দিকে তাকাই, তাহলে আমরা একটা অঙ্ক লিখে রেখেছি। আমরা সেই অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করতে চাই। যে নিম্নের প্রতিটি পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, অক্ষের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক এবং শীর্ষে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো এখানে একটা প্রশ্ন আমরা লিখেছি, আর নিচে চারটা সমীকরণ আমরা দিয়েছি। একটা হচ্ছে যে y স্কয়ার ইকুয়ালস টু 8x, x স্কয়ার ইকুয়ালস টু -6y, y minus 1 whole square equals to 4x minus 2, আর একটা হচ্ছে যে 5x square plus 15x minus 10y minus 4 equals to 0। আমরা এই চারটা অঙ্ক লিখেছি। আমরা প্রথমবার থেকে শুরু করে ধাপে ধাপে আগাতে থাকবো, দেখি আমরা কতটুকু করতে পারি। তাই আমরা প্রথমেই এক নম্বর অঙ্কটা নিয়ে আমরা একটু উপরের যেই প্রশ্নটা আমরা লিখেছি তার প্রত্যেকটা জিনিস আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব। সেখান থেকে আমরা এক নম্বর অঙ্কটা একটু শুরু করতে চাই। এক নম্বর অঙ্কটা আছে y স্কয়ার ইকুয়ালস টু 8x। এই y স্কয়ার ইকুয়ালস টু 8x, এটাকে আমরা যদি পরাবৃত্তের আদর্শ সমীকরণ আমরা শিখেছিলাম গত ক্লাসে, যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax ছিল পরাবৃত্তের একটি আদর্শ সমীকরণ। এই সমীকরণের সাথে যদি আমরা এটাকে একটু মেলানোর চেষ্টা করি, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, যে 4 এর জায়গায় 4 আছে, a এর জায়গায় 2 আছে, আর x এর জায়গায় x আছে। তাহলে এই প্রদত্ত সমীকরণকে পরাবৃত্তের আদর্শ সমীকরণ y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর সাথে তুলনা করে পাই a ইকুয়ালস টু 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a এর মান হচ্ছে 2। এখন আমাদের প্রশ্নের মধ্যে আছে শীর্ষবিন্দু। তাহলে এই সূত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি ছিল সেটা আমাদের নিশ্চয়ই মনে আছে। শীর্ষবিন্দু ছিল হচ্ছে 0 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং শীর্ষবিন্দু হচ্ছে 0 0। তারপরে আছে উপকেন্দ্র। উপকেন্দ্র এই সমীকরণের উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল a0। তাহলে এখন আমার উপকেন্দ্র হচ্ছে a এর মান হচ্ছে 2, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 2 0। উপকেন্দ্র মিনিমাম হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক
লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা শিখেছিলাম হচ্ছে 4a, তাহলে অর্থাৎ x এর আগে যতটুকু আছে সেই সম্পূর্ণটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে x এর আগে আছে 8, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে আমার 8 একক। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণের সূত্র ছিল আমার এই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, আর উপকেন্দ্রিক লম্বের সূত্র ছিল হচ্ছে x a। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে এখানে x এর মান হচ্ছে 2, x 2 বা x 2 0। তারপরে আছে কি অক্ষের সমীকরণ, তাহলে অক্ষ বলতে অক্ষ বা অক্ষ রেখার সমীকরণ, অক্ষ রেখার সমীকরণ। তাহলে এই চিত্রের জন্য সমীকরণের জন্য আমরা দেখেছিলাম অক্ষ রেখাটা ছিল হচ্ছে আমার x অক্ষ রেখা, x অক্ষ রেখার সমীকরণ হচ্ছে y 0, কারণ অক্ষের সমীকরণ হচ্ছে আমার y 0। তারপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ সূত্র ছিল হচ্ছে এটা ছিল আমার নিয়ামক রেখা, এখান থেকে ছিল x a, তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে x a বা x 2 0। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক যেটাকে আমরা বলেছিলাম অক্ষরেখা নিয়ামক রেখাকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলতেছি হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। সেই পাদবিন্দুর স্থানাঙ্ক ছিল আমার -a0, তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হবে -2 0। আসলে হচ্ছে সবার শেষে আছে শীর্ষে স্পর্শকের সমীকরণ, তাহলে শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণটা ছিল আমার, এটা ছিল আমার শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষে স্পর্শকের সমীকরণ ছিল আমার হচ্ছে যে y অক্ষ রেখা, যেটা ছিল হচ্ছে আমার x 0। তাহলে আমরা নিশ্চয়ই প্রথম যে সমীকরণটা y² 8x y² 8x, সেই সমীকরণের যে সমস্ত কাঙ্ক্ষিত বিষয়গুলো আমার চাওয়া ছিল সেগুলা মনে হয় আমরা একটু বের করতে পেরেছি। সেটাকে যদি আমরা একটু দেখে নিই আবার, সেটা হচ্ছে যে y² 8x, এই সমীকরণটাকে আমরা যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা যে ধ্রুব সংখ্যা ছিল a তার মান পাচ্ছি হচ্ছে 2, শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র a0 মানে 2 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, 4 * 2 মানে 8 একক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x a, that is x 2 বা x 2 0, অক্ষ বা অক্ষরেখার সমীকরণ y 0, নিয়ামক রেখার সমীকরণ x 2 বা x 2 0, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক -2, 0 -a0, আর শীর্ষে স্পর্শকের সমীকরণ যেটা ছিল হচ্ছে আমার মূলত y অক্ষরেখা, যেটা ছিল আমার হচ্ছে যে y অক্ষরেখার সমীকরণ আমরা জানি x 0।
এখন আমরা যদি দ্বিতীয় অঙ্কটা একটু চিন্তা করি, তাহলে দ্বিতীয় অঙ্কটা হচ্ছে যে x স্কয়ার ইকুয়ালস টু মাইনাসের 6, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু যদি মাইনাসের 6y হয়, তাহলে এই সমীকরণটাকে আমরা তুলনা করতে পারি x স্কয়ার ইকুয়ালস টু মাইনাসের 4ay। এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে a এর মানটা হবে x স্কয়ার ইকুয়ালস টু মাইনাসের 6y মাইনাস 4 3/2y, অর্থাৎ এখানে a এর মান হবে মাইনাসের a এর মান হবে 3/2। a এর মান কখনোই, খেয়াল করতে হবে, a এর মান কখনোই নেগেটিভ না, a কখনোই মাইনাসের 3/2 না, a অলওয়েজ পজিটিভ। কারণ প্রত্যেকটা সূত্র যখন আমরা শিখেছিলাম সেখানে আমার শর্ত ছিল a গ্রেটার দেন 0। তার মানে হচ্ছে যে x স্কয়ার ইকুয়ালস টু মাইনাসের 4ay a গ্রেটার দেন 0, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু মাইনাসের 6y রেখে মাইনাস 4 3/2y। এই সমীকরণে যদি আমরা এটার সাথে তুলনা করি মাইনাসের 4ay, তাহলে আমরা পাবো হচ্ছে a এর মান হচ্ছে 3/2। তাহলে আশা করি তোমাদের এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল করবে এবং মনে রাখার চেষ্টা করবে যে a এর মানকে কখনোই নেগেটিভ নেওয়া যাবে না, a অলওয়েজ পজিটিভ। তাহলে a যদি পজিটিভ হয়, তাহলে এই দুই নম্বর যে সমীকরণটা আছে x স্কয়ার ইকুয়ালস টু মাইনাসের 6y, তার জন্য আমার শীর্ষবিন্দুটা কি হবে, তার জন্য আমার সূত্রগুলো কি দাঁড়াবে। আমরা যদি একটু এখানে একটু দেখি যে শীর্ষবিন্দু এই তার সাথে আমাদের যেই পরিবর্তনটা ছিল, আমরা যেটা বলেছিলাম যে সমীকরণটাতে যে চেঞ্জগুলো হবে সেটা হবে x এর জায়গায় y হবে, y এর জায়গায় x হবে। যেখানে প্লাসে থাকবে সেখানে মাইনাসে হবে, যেখানে মাইনাসে থাকবে সেখানে প্লাসে হবে। গত ক্লাসে আমরা সেই সূত্রটুকু একটু আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এখন এখানে শীর্ষবিন্দু 0 0, তাহলে এখানে x সমান 0 y সমান 0, এখানেও 0 0 শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু 0 0। উপকেন্দ্র এখানে ছিল হচ্ছে a0, কিন্তু এই সমীকরণের জন্য হবে 0 মাইনাসের a, 0 মাইনাসের a, দ্যাট ইজ আমাদের যে a এর মান হচ্ছে 3/2, a এর মান হচ্ছে 3/2, তাহলে আসবে 0 মাইনাস 3/2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে 4a, দা অলওয়েজ পজিটিভ, দ্যাট ইজ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6 একক। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এখানে ছিল হচ্ছে x ইকুয়ালস টু a, আর এখানে হবে y ইকুয়ালস টু মাইনাসের a। যে x এর জায়গায় y হবে, যেখানে প্লাসে আছে সেখানে মাইনাসে হবে, তাহলে y ইকুয়ালস টু মাইনাসের a, দ্যাট ইজ এখানে আসবে y ইকুয়ালস টু মাইনাস 3/2 বা 2y প্লাস 3 ইকুয়ালস টু 0, 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। ঠিক অনুরূপভাবে অক্ষ বা অক্ষরেখার সমীকরণ, তাহলে অক্ষরেখার সমীকরণটা কি আসবে, এখানে আছে y ইকুয়ালস টু 0, কিন্তু এটার চিত্রটা যদি আমরা একটু দেখি, তাহলে তার চিত্রটা ছিল হচ্ছে আমার এরকম। তাহলে এখানে ছিল আমার উপকেন্দ্র, নিয়ামক হচ্ছে এখানে, এখানে হচ্ছে তার, তাহলে অক্ষরেখাটা হচ্ছে আমার x স্কয়ার ইকুয়ালস টু মাইনাসের 4ay। অক্ষরেখার সমীকরণ আসবে হচ্ছে, এটা হচ্ছে আমার অক্ষরেখা, এটা যদি আমার অক্ষরেখা হয় তাহলে y অক্ষরেখা, y অক্ষরেখার মধ্যে আসবে হচ্ছে x ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা যদি অত কিছু চিন্তা না করতাম, তাহলে আমরা শুধু বলে দিতাম যে y এর জায়গায় x হবে, তাহলে আমরা সেটা পেয়ে যেতাম। তাহলে নিয়ামক রেখার সমীকরণ,
নিয়ামক রেখার সমীকরণ কত আসবে? নিয়ামক রেখার সমীকরণ আসবে y equals to positive a, that is y equals to 3/2 বা 2y minus 3 equals to 0। নিয়ামক রেখার সমীকরণ আসবে y equals to a, that is 3/2। তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক এখানে আসবে যে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হবে 0a, 0a, that is 0 3/2। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হবে 0 3/2। আর শীর্ষে স্পর্শকের সমীকরণ, এই শীর্ষবিন্দুতে স্পর্শক হচ্ছে x অক্ষরেখা, তাহলে শীর্ষে স্পর্শকের সমীকরণ আসবে আমার y equals to 0। তাহলে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো অঙ্কের পার্থক্যটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। একটা ছিল y স্কয়ার equals to 8x, যাকে আমরা তুলনা করেছি y স্কয়ার equals to 4ax এর সাথে। আর এটা হচ্ছে x স্কয়ার equals to -6y, যাকে আমরা তুলনা করেছি x স্কয়ার equals to -4ay, যেখানে a এর মান ছিল আমার 3/2 আর আগের অঙ্কে ছিল a এর মান আমার 2। তাহলে এই প্রথম দুইটা অঙ্কের জন্য আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাপ যে প্রতিসগুলো ছিল শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, অক্ষের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষে স্পর্শকের সমীকরণ, এই দুইটা আমরা এখানে করলাম এবং আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং পার্থক্যটা একটু খেয়াল করলেই, সূত্রগুলো একটু যদি আমরা মনে করার চেষ্টা করি তাহলে অঙ্কগুলো আমাদের খুবই সহজ হবে। এখানে আমার কোনো রকম কোনো কনফিউশন হবে না। শুধু মনে রাখতে হবে যে তোমাদেরকে যে a কখনোই নেগেটিভ নেওয়া যাবে না। সূত্রটা কিভাবে মনে রাখতে হবে? যে যেখানে প্লাসে আছে সেখানে মাইনাসে হবে, যেখানে মাইনাসে আছে সেখানে আমার প্লাস a হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এবার 3 নাম্বার অঙ্কটার মধ্যে যাই। যে 3 নাম্বার অঙ্কটার মধ্যে কি আছে যে y minus 1 whole square equals to 4x minus 2। তাহলে এই যে আমরা সমীকরণটা দেখতে পাচ্ছি যে y minus 1 whole square equals to 4 into x minus 2, আমরা এই রকম অঙ্কের সরাসরি সূত্র আমরা শিখিনি। সূত্র আছে, যে সূত্র আমরা শিখিনি। যেহেতু আমরা সূত্র শিখিনি তাহলে আমরা ওই সূত্রগুলো ছাড়াই আমরা যে সূত্রগুলো শিখেছি সেই সূত্র দিয়ে কিভাবে অঙ্কটাকে করতে পারি আমরা সেটা একটু দেখতে চাই। আমরা প্রয়োজনে পরে সূত্রগুলোকে আবার পরে আলোচনা করে নেব। আমরা একটু দেখি যে আমরা সেই অঙ্কটাকে কিভাবে করতে পারি। তিন নাম্বার অঙ্কটাকে আমরা একটু এখানে একটু মডিফাই করে নেব যে y minus 1 whole square equals to 4x minus 2। আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল y equals to y minus 1 আর ক্যাপিটাল x equals to x minus 2। তাহলে প্রদত্ত সমীকরণটি দাঁড়ায় y square equals to 4x, যাকে আমরা 4 into 1 into x হিসেবে করতে পারি। তাহলে এই যে অঙ্কটা y minus 1 whole square equals to 4x minus 2, এই অঙ্কটাকে আমরা একটু তাদের চলরাশিগুলোকে চেঞ্জ করে দিয়ে ক্যাপিটাল x এবং
ক্যাপিটাল ওয়াই এ রুট দিয়ে দিলাম এবং সেখান থেকে আমরা সমীকরণটাকে পেয়ে গেলাম ক্যাপিটাল ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু 1 ইনটু এক্স। এই যে সমীকরণটা সেই সমীকরণটাকে যদি আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণের সাথে একটু তুলনা করি তাহলে আমরা কি দাঁড়াচ্ছে যে এই সমীকরণটাকে প্রাপ্ত সমীকরণকে আমরা যদি y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর সাথে তুলনা করে পাই a ইকুয়ালস টু 1। এবার আমরা একটু দেখি যে আমাদের প্রশ্নে যা সব তথ্যগুলো চাওয়া হয়েছিল শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ এগুলো আসলে কি দাঁড়াচ্ছে সেগুলো আমরা একটু দেখতে চাই। তাহলে আমাকে এই সূত্র এই যে সমীকরণটা ছিল আদর্শ সমীকরণ তার সূত্রগুলো আমাকে একটু মনে রাখতে হবে সব সময়। তাহলে সেখান থেকে আমরা যদি দেখি যে এই সমীকরণের শীর্ষবিন্দু কি ছিল, শীর্ষবিন্দু ছিল হচ্ছে যে 0 0। প্রদত্ত সমীকরণের শীর্ষবিন্দু ছিল হচ্ছে 0 0। তাহলে এই যে নতুন করে আমরা যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটা যেহেতু আমার আদর্শ আকারে রূপ নিয়েছে তাহলে এই সমীকরণের স্থানাঙ্কটা হবে 0 0। তবে এখানে আমাকে একটু মনে রাখতে হবে যে এই সমীকরণে ছিল ছোট হাতের x এবং y, স্মল x এর মান 0 আর স্মল y এর মান 0। তাহলে আমার এখন এই সমীকরণটা তো ছোট হাতের x এবং ছোট হাতের y এ নেই, আমার সমীকরণটা চলে আসছে বড় হাতের x এবং বড় হাতের y এ। এই সমীকরণের যে স্থানাঙ্ক 0 0 এটাকে শুধু 0 0 লিখলে হবে না, এটাকে আমাকে লিখতে হবে যে ক্যাপিটাল x ইকুয়ালস টু 0 এখানে লিখতে হবে শীর্ষবিন্দু capital X equals to 0, capital Y equals to 0. শীর্ষবিন্দু capital X equals to 0, capital Y equals to 0. that is x এর মানটাকে আমাকে বসিয়ে দিতে হবে যে x minus 2 equals to 0 আর y minus 1 equals to 0, x minus 2 y equals to 1। সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2 1। আমরা একটু খেয়াল করি যে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে নির্ণয় করলাম। অঙ্কটা যেহেতু আমার সরাসরি সূত্রের সাথে এক নম্বর অঙ্কের মতো মিলে না, একটু মডিফাই করে নিয়েছি আমরা। তাহলে এখান থেকে আমরা যে ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y, এই ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y এর মাধ্যমে আমাকে সূত্রগুলোকে উপস্থাপন করতে হবে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ছিল 0 0, দ্যাট ইজ ক্যাপিটাল X এর মান 0, ক্যাপিটাল Y এর মান 0। কিন্তু অঙ্ক যেহেতু ছিল আমার ছোট হাতের XY, এইজন্য ছোট হাতের XY আমাকে কনভার্ট করতে হবে। তাহলে x minus 2 equals to 0 আর ক্যাপিটাল Y এর মান y minus 1 equals to 0। এই শীর্ষবিন্দু x equals to 2, y equals to 1, that is শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 2 1। তাহলে এবার যদি আমরা দেখি একটু উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি আমরা জানি, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে যে a0, that is উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0, তার মানে x equals to a, y equals to 0। এখানে ছোট হাতের x এর জায়গায় বসবে বড় হাতের x। উপকেন্দ্র হচ্ছে x equals to a, এর মান আমরা বের করেছিলাম 1 এবং y এর মান হচ্ছে 0। তাহলে x minus 2 equals to 1 আর y minus 1 equals to 0, that is x equals to 3, y equals to 1। সুতরাং
3 1 উপকেন্দ্রের স্থানাঙ্ক 3 1 যে উপকেন্দ্রের স্থানাঙ্ক আসছে 3 1 তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাকে এখান থেকে যদি আমরা এগুলোকে একটু মুছে ফেলি তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a হচ্ছে 4 একক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই সমীকরণটা যদি তুলনা করা হয় তাহলে এই সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল হচ্ছে x a x equals a that is এখানে ক্যাপিটাল X equals to a এর মান হচ্ছে 1 তাহলে x এর মান x minus 2 equals to 1 বা x equals to 3 তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x equal 3 তারপর হচ্ছে অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ হচ্ছে y equals to 0 মানে ক্যাপিটাল Y equals to 0 that is y minus 1 equals to 0 বা y equals to 1 অক্ষরেখার সমীকরণ হচ্ছে y equals to 1 আমাকে সবসময় যেটা মনে রাখতে হবে যে সূত্রগুলো শুরু করতে হবে আমার ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y দিয়ে কিন্তু অ্যানসারটা আসবে সবসময় স্মল x এবং স্মল y এর মাধ্যমে তাহলে অক্ষরেখার সমীকরণ হচ্ছে y 0 that is capital Y 0 y এর মান হচ্ছে y minus 1 y minus 1 সমান 0 বা y 1 তারপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ কি আসবে নিয়ামক রেখার সমীকরণ আসবে x equals to minus a that is x equals to minus 1 x equals to minus 1 বা x minus 2 equals to minus 1 বা x equals to 1 2 minus 1 x equals to 1 নিয়ামক রেখার সমীকরণ আসবে হচ্ছে আমার x equal 1 তাহলে নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক তাহলে সেটাও নিশ্চয়ই আমরা বের করতে পারবো আমরা যদি এটাকে একটু মুছে দিই নিয়ামক রেখা নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক এই সমীকরণে নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক ছিল -a0 that is x equals to -a আর y equals to 0
তাহলে x ইকুয়ালস টু মাইনাসের a এর মান হচ্ছে 1, দ্যাট ইজ মাইনাসের 1, আর y ইকুয়ালস টু হচ্ছে 0, মানে বা x ইকুয়ালস টু হচ্ছে x মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাসের 1, y মাইনাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 2, x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1, সুতরাং নিয়ামকের রেখার অববিন্দু স্থানাঙ্ক 1, 1। শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ ছিল x equals to 0, that is capital X equals to 0, capital X equals to হচ্ছে x minus 2 equals to 0 বা x equals to 2। তাহলে আমরা এই যে 3 নম্বর অঙ্কটা, আমরা যে 1 নম্বর অঙ্কটা যে সূত্রগুলো দিয়ে আমরা শুরু করলাম, 2 নম্বর একটা সূত্রের ধারাবাহিকতা ক্রমে আমরা করতে পারলাম, 3 নম্বরটার মধ্যে ছিল আমাদের চেঞ্জ, যে এখানে y এর সাথে যোগ বা বিয়োগ হিসাবে কোনো কিছু ছিল না, x এর সাথেও যোগ বা বিয়োগ হিসাবে কোনো কিছু ছিল না। তাহলে সেখানে এখানে আবার x এবং y এর সাথে বিয়োগ হিসাবে এখানে কিছু আছে, তো যোগ হিসাবেও থাকতে পারতো, তাহলে কোনো সমস্যা ছিল না, যেটাই থাকবে অর্থাৎ y এর সাথে যোগ বা বিয়োগ যেটাই থাকবে তাকে আমরা ক্যাপিটাল Y ধরে নেব, আর x এর সাথে যোগ বা বিয়োগ হিসাবে যেটা থাকবে তাকে আমরা ক্যাপিটাল X ধরে নিয়ে সমীকরণটাকে আমরা আমাদের যে আদর্শ সমীকরণে আমরা একটু রূপ দেওয়ার চেষ্টা করব। আদর্শ সমীকরণে রূপ দেওয়ার পরে আমরা আদর্শ সমীকরণের সূত্রগুলো ব্যবহার করব। শুধু মনে রাখতে হবে তোমার সূত্রগুলোকে ব্যবহার করার জন্য আমরা প্রথমে যে স্মল